বিরোধীদের গুরুত্ব দেওয়ার বার্তা মোহন ভাগবতের। প্রতিপক্ষ নয়, পাশে নিয়ে চলার বার্তা ভাগবতের। মোদীকে রাজধর্মের পাঠ দিলেন মোহন ভাগবত। ভোটের লড়াই চলবে, কিন্তু সবাইকে পাশে নিয়েই চলতে হবে। মোদী সরকারকে বার্তা সংঘ প্রধানের। মণিপুর নিয়েও বার্তা মোহন ভাগবতের। चुनाव प्रचार की या चुनाव में जो होता है उसकी बात ऐसी है, वास्तव में तो प्रजातंत्र की अनिवार्य आवश्यक प्रक्रिया है और उसमें दो पक्ष रहते हैं, इसलिए स्पर्धा रहती है। स्पर्धा रहती है तो दूसरे को पीछे करने का, स्वयं को आगे बढ़ाने का काम होता ही है, होना ही चाहिए। चुने क्यों जा रहे लोग? संसद में जाएंगे, बैठकर अपने देश को चलाएंगे, सहमति बनाकर चलाएंगे। एक पक्ष एक पहलू का विचार करता है तो दूसरे पक्ष ने दूसरा पहलू उजागर करना है, ताकि जो होना है वो पूर्णतः ठीक हो, सहमति बने, इसलिए संसद बनती है। अब 1 साल से मणिपुर शांति की राह देख रहा है, उसके पहले 10 साल शांत रहा और अचानक जो कलह वहां पर उपज गया या उपजाया गया, उसकी आग में अभी तक जल रहा है, त्राही त्राही कर रहा है। कौन उस पर ध्यान देगा? प्राथमिकता देके उसका विचार करना ये कर्तव्य है। মোদীর মন্ত্রিসভায় দুজন প্রতিমন্ত্রী বাংলা থেকে। মন্ত্রী হয়েছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এবার একটা ছবি দেখাবো আপনাদের। দিলীপ ঘোষকে প্রণাম করে দায়িত্ব নিলেন মন্ত্রী সুকান্ত মজুমদার। শিক্ষা উত্তর পূর্ব উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রীর দায়িত্বে সুকান্ত মজুমদার। এদিন দিলীপ ঘোষকে প্রণাম করে কাজ শুরু করেন সুকান্ত মজুমদার। বিরোধীদের গুরুত্ব দেওয়ার বার্তা মোহন ভাগবতের। প্রতিপক্ষ নয়, পাশে নিয়ে চলার বার্তা ভাগবতের। মোদীকে রাজধর্মের পাঠ দিলেন মোহন ভাগবত। ভোটের লড়াই চলবে, কিন্তু সবাইকে পাশে নিয়েই চলতে হবে। মোদী সরকারকে বার্তা সংঘ প্রধানের। মণিপুর নিয়েও বার্তা মোহন ভাগবতের। चुनाव प्रचार की या चुनाव में जो होता है उसकी बात ऐसी है, वास्तव में तो प्रजातंत्र की अनिवार्य आवश्यक प्रक्रिया है और उसमें दो पक्ष रहते हैं, इसलिए स्पर्धा रहती है। स्पर्धा रहती है तो दूसरे को पीछे करने का, स्वयं को आगे बढ़ाने का काम होता ही है, होना ही चाहिए। चुने क्यों जा रहे लोग? संसद में जाएंगे, बैठकर अपने देश को चलाएंगे, सहमति बनाकर चलाएंगे। एक पक्ष एक पहलू का विचार करता है तो दूसरे पक्ष ने दूसरा पहलू उजागर करना है, ताकि जो होना है वो पूर्णतः ठीक हो, सहमति बने, इसलिए संसद बनती है। अब 1 साल से मणिपुर शांति की राह देख रहा है, उसके पहले 10 साल शांत रहा और अचानक जो कलह वहां पर उपज गया या उपजाया गया, उसकी आग में अभी तक जल रहा है, त्राही त्राही कर रहा है। कौन उस पर ध्यान देगा? प्राथमिकता देके उसका विचार करना ये कर्तव्य है। বঞ্চনার দিন কি এবার শেষ হলো? নয়া মন্ত্রিসভার দিনেই বরাদ্দ ঘোষণা কেন্দ্রের। রাজ্যকে করের প্রায় 10.5 কোটি টাকা বরাদ্দ মোদী সরকারের। প্রত্যক্ষ এবং পরোক্ষ কর বাবদ 4,60,000 কোটি টাকা বাংলা থেকে তুলে নিয়ে গিয়ে রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণতার কারণে বছরের পর বছরের টাকা আটকে রাখা, এর যোগ্য জবাব বাংলা বিরোধীদের বাংলার মানুষ দিয়েছে। তাদের হয়তো বিলম্বিত বোধোদয় হয়েছে, কিন্তু বাংলার যে পরিমাণ টাকা পাওনা আছে আর তার কম্প্যারিজনে যে পরিমাণ টাকা বরাদ্দ করা হয়েছে, এটা পর্বতে মুশিক প্রসব ছাড়া কিছু নয়। যদি বাস্তব থেকে তারা শিক্ষা নেয়, তাহলে অবিলম্বে বাংলা বঞ্চনা থেকে সরে এসে বাংলার যে ন্যায্য পাওনা তার সম্পূর্ণটা তাদের ক্লিয়ার করা উচিত। দেশকে চালাতে গেলে টাকা দেওয়ার সময়সীমা 10-15 দিন, 1 মাস 1.5 মাস কিছু হতে পারে। সেটা জিএসটির টাকা। পশ্চিমবঙ্গ যে টাকা দেয় রাজ্য থেকে, তার থেকে বেশি টাকা পশ্চিমবঙ্গে তাদের চেয়ে আসে। এটা বঞ্চনা নয়, তাদের নির্ধারিত লুটের কারণে আজকে প্রান্তিক মানুষ বঞ্চিত হয়েছে। সরকার যে টাকার কথা বলেছে, উন্নয়নমূলক খাতের যে টাকা আসার কথা, সেই টাকা আসছে না। সেটা মূলতই 100 দিনের কাজের টাকা। সেই টাকাটা হচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা। সেই টাকার হিসাব যতদিন পর্যন্ত না এই রাজ্য সরকার দিতে পারছে, স্বচ্ছতা যতদিন না আনতে পারছে, ততদিন আপনি টাকা পাবেন না। এবার চলে যাব কোলাঘাটে, কারণ কোলাঘাটে বাজে বিস্ফোরণ। রবিবার রাতে বিস্ফোরণ, আর সেই বিস্ফোরণের ধরপাকড় ইতিমধ্যেই বাজি যে বিস্ফোরণের চিহ্ন আপনারা এখনো পর্যন্ত দেখতে পাচ্ছেন, সেই ঘটনায় এবার ধরপাকড়, একজনকে গ্রেফতার করেছে। অর্থাৎ বাজি কারখানার যে মালিক, সেই মালিককে গ্রেফতার করা হয়েছে। বাড়ির মালিক আনন্দ মাইতিকে
গ্রেফতার করেছে পুলিশ। যেমনটা আমরা জানতে পাচ্ছি, রবিবার রাতে বিপর্যয়ের জেরে গ্রেফতার বাড়ি মালিক আনন্দ মাইতিকে গ্রেফতার করেছে পুলিশ। সুজিত ভৌমিক রয়েছে আমার সঙ্গে, সুজিতের সঙ্গে কথা বলবো। সুজিত, ঠিক কোন প্রেক্ষিতে গ্রেফতার করা হলো বাড়ির মালিককে? দেখো, ওই বাড়িতেই কিন্তু অভিযোগ যেটা প্রমাণিত হয়েছে বলে পুলিশ দাবি করছেন যে ওই বাড়িতেই বাজি তৈরি হচ্ছিল এবং বেআইনি বাজি, অবৈধভাবে এই বাজি তৈরি চলছিল। সেই সময় কিন্তু বিস্ফোরণের ঘটনা ঘটে। তারপর থেকে ওই বাড়ির মালিক অর্থাৎ বাজি কারখানার মালিক আনন্দ মাইতি পলাতক ছিলেন। তার খোঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছিলেন এবং যেটা জানা গেছে পশ্চিম মেদিনীপুরের দাসপুর থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। তমলুক আদালতে তাকে আজকেই পেশ করা হবে। তাকে আনা হয়েছে পূর্ব মেদিনীপুরে এবং জেলা পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে সবকিছু জানার চেষ্টা করছে। পাশাপাশি যারা প্রতিবেশী রয়েছেন, যাদের খোঁজ পেয়েছেন কয়েকজনের, তাদের সঙ্গেও কথা বলে পুলিশ জানতে চাইছেন গোটা ঘটনা প্রকৃত বিষয়টা কি। আসলে এই যে বিস্ফোরণ কাণ্ড, তা নিয়ে কিন্তু তমশ্রী রীতিমতো চাপে পড়েছে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ প্রশাসন। কারণ এগরা, পাঁশকুড়া থেকে কোলাঘাট একের পর এক বাজি বিস্ফোরণ কাণ্ড, সবটাই অবৈধ বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা একের পর এক যখন ঘটছিল, তখন কি করে এই কোলাঘাটের ঘটনা ঘটলো তা নিয়ে কিন্তু চাপে পড়ে পুলিশ। খুঁজে পাওয়া যাচ্ছিল না, কারণ তিনি জেলা ছেড়ে ভিন জেলা অর্থাৎ পাশের জেলা পশ্চিম মেদিনীপুরে ঘাটালের দাসপুরে তিনি গা ডাকা দিয়েছিলেন। সেখান থেকেই তাকে কিন্তু গ্রেফতার করা হয়েছে এবং করে তাকে তমলুক আনা হয়েছে। কিছুক্ষণের মধ্যে তাকে তমলুক আদালতে তোলা হবে এবং তাকে পুলিশ রিমান্ডে নিয়ে গোটা বিষয়ের জিজ্ঞাসাবাদ করে আসল ঘটনা জানার চেষ্টা করবে। সমস্যা বেশ সুজিত। আসানসোলের পর এবার হাওড়া ডোমজুর দিনে দুপুরে সোনার দোকানে চুরি। যে দেখছেন যে দোকান মালিককে মারধর করা হয়েছে, মারধর করে দোকানে লুটপাট চলায় দুষ্কৃতীরা, যে ছবি আপনারা দেখছেন। আসানসোলের পর এবার হাওড়া ডোমজুর, যেখানে সোনার দোকানে দিনে দুপুরে সোনার দোকানে ডাকাতি, গান পয়েন্টে বেপরোয়া লুটপাট, পিস্তলের বাদ দিয়ে মার দোকান মালিক কর্মীদের, যে ছবি আপনারা দেখছেন। ঘটনাস্থলে ডোমজুর থানার পুলিশ ইতিমধ্যে এসেছে। দেবাশিস চক্রবর্তী রয়েছে, দেবাশিসের থেকে একটু আপডেট দেব। দেবাশিস, ঠিক কি জানা যাচ্ছে, কতজন এসেছিল, এই বিষয়ে কি আপডেট রয়েছে? দেখো, একেবারে আসানসোলের রেস কাটতে না কাটতেই এবার হাওড়া ডোমজুর, যেখানে হাওড়া আমতা রোডের উপর ডোমজুর পুকুর দোকান এলাকা, সেই এলাকায় হঠাৎ করে 6 থেকে 7 জন, এখনো পর্যন্ত 6 থেকে 7 জনের অধিক পাওয়া গেছে। সেই 6 থেকে 7 জন দুষ্কৃতী একটি সোনার দোকানে ঢোকে এবং প্রথমে ঢুকেই সেখানে দরজা বন্ধ করে দেয়। পরবর্তীকালে সেই যে মালিক এবং কর্মচারীরা ছিল তাদেরকে বন্দুকের সামনে দাঁড় করিয়ে লুটপাট চালায়। এরপরে যখন মালিক কর্তৃপক্ষ তারা চেঁচামেচি শুরু করে, সেই সময় বন্দুকের বাট দিয়ে মালিককে মারধরের অভিযোগ, তার মাথা ফেটে যায় এবং সঙ্গে সঙ্গে আতঙ্কিত হয়ে পড়ে অন্য কর্মীরা। এই 8 ঘন্টা থেকে 35 মিনিটের এই একেবারে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটায়। পুরো দোকানে, সোনার দোকানে কয়েক কোটি টাকার সোনার গহনা, রূপোর গহনা সহ সব নিয়ে ইতিমধ্যে হাওড়া আমতা রোড দিয়ে তারা কিন্তু চম্পট দেয়। যেটা জানা গেছে হাইওয়ের দিকে, অর্থাৎ দিল্লি রোডের হাইওয়ের দিকে তারা কিন্তু রওনা দিয়েছে, বাইক করে বেরিয়ে গেছে। তবে ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় ডোমজুর থানার পুলিশ এবং হাওড়া সিটি পুলিশের একাধিক জায়গায় নাকা চেকিং শুরু করা হয়েছে এই দুষ্কৃতীদের ধরার জন্য। ফলে একেবারে দিনে দুপুরে, দুপুর 12:30 পৌনে 1টার সময় এরকম ঘটনায় কিন্তু আতঙ্ক গোটা এলাকায়। বেশ, এবার রানীগঞ্জের ডাকাতির আপডেটের দিকে নজর রাখবো, কারণ গত পরশু অর্থাৎ রবিবার 9 জুন দিনে দুপুরে ভর দুপুরে ডাকাতি এবং সেখানে যে সিসি ক্যামেরা ফুটেজ, হারিম করা সিসি ক্যামেরা ফুটেজ আপনারা দেখছেন। 7 ডাকাত তারা নামি সোনার দোকানে ঢোকে এবং সেই সোনার দোকানে ঢুকে লুটপাট চালায়, যেখানে পুলিশের সঙ্গে ডাকাত দলের গুলির লড়াইয়ের সিসি ক্যামেরা ফুটেজ আমরা দেখেছি। সেই ডাকাতির ঘটনায় এবার ধৃত আরো এক, গতকাল একজনকে গ্রেফতার করে পুলিশ এবং সেই ঘটনায় আরো একজনকে গ্রেফতার করলো পুলিশ। সোনু সিং নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। দীপক রয়েছে আমার সঙ্গে, যাব তার আগে একটা ছবি দেখাবো আপনাদের, যে যেমনটা আমরা জানতে পারছি যে এখনো পর্যন্ত বেশিরভাগ সোনাই উদ্ধার করা গেছে এবং সিসি ক্যামেরা ফুটেজ, এবং সেই সিসি ক্যামেরা ফুটেজ আপনাদের দেখাচ্ছি। তার সঙ্গে দেখাচ্ছি যে বেশিরভাগ সোনাই উদ্ধার করা গিয়েছে। যে সোনা লুটপাট চালানো হয় নামি সোনার দোকান থেকে, সেই সোনা ইতিমধ্যেই উদ্ধার করতে পেরেছে পুলিশ। যেমনটা আমরা পুলিশের সূত্রে জানতে পারছি, সোনু সিং নামের একজনকে গ্রেফতার করেছে, গতকালকে একজনকে গ্রেফতার করা হয়েছিল এবং এই নিয়ে এই ডাকাতির ঘটনায় ধৃত মোট 2 জন, আরো 5 জনের খোঁজে তদন্ত চালাচ্ছে পুলিশ। দীপক রয়েছে আমার সঙ্গে, দীপকের সঙ্গে কথা বলবো। দীপক, এই যে 2 জন এখনো পর্যন্ত গ্রেফতার হয়েছে তাদের জিজ্ঞাসাবাদে কি কোনো তথ্য এখনো পর্যন্ত উঠে এসেছে?
দেখো, যেহেতু দুজনকেই জিজ্ঞাসাবাদ করছে আসানসোল দুর্গাপুর পুলিশ এবং বাকি যে 5 জন তাদের সঙ্গী ছিল তাদেরকে তাদের সন্ধানে খোঁজ চালাচ্ছে পুলিশ। আমরা দেখেছিলাম গতকালই সুরজ সিং নামে এক যুবককে গ্রেপ্তার করে সেই ডাকাতির ঘটনার সঙ্গে যুক্ত থাকে এবং তাকে আদালতে তোলার পর পুলিশ 14 দিনের নিজেদের হেফাজতে নেয় এবং সুরজকে কালকে জেরা করে জানতে পারে কি সোনু সিং, যে রানীগঞ্জে ডাকাতির ঘটনায় পুলিশের গুলিতে গুলিবিদ্ধ হয়েছিল সোনু সিং, তার ধানবাদের এক হাসপাতালে চিকিৎসা চলছে। এরপরে আসানসোল দুর্গাপুর পুলিশ এবং ঝাড়খণ্ডে থাকা আসানসোল দুর্গাপুর পুলিশের টিম যৌথভাবে হানা দেয় ওই হাসপাতালে। এরপরে সোনু সিংকে গ্রেপ্তার করে পুলিশ সূত্রে জানতে পারছি সোনু সিং হচ্ছে বিহারের সিবানের বাসিন্দা এবং গতকাল যাকে সুরাজকে গ্রেপ্তার করা হয়েছিল সুরাজও হচ্ছে বিহারের গোপালগঞ্জের বাসিন্দা। অর্থাৎ এই দুজনই বিহারের বাসিন্দা। তাই পুলিশ মনে করছে যে এই দলের বাকি 5 জন সদস্য কিন্তু বিহারেই বাসিন্দা হয়ে থাকতে পারে। যে আসানসোল দুর্গাপুর পুলিশের যে টিম পাঠানো হয়েছিল বিহারে, সেই টিম বিহার পুলিশের সাহায্য নিয়ে পরে গোপালগঞ্জ এবং সিবান এলাকায় কিন্তু তল্লাশি শুরু করেছে এবং যে সিসিটিভি ছবি সংগ্রহ করেছে পুলিশ রানীগঞ্জ থেকে, সেই সিসি ক্যামেরার ছবি কিন্তু বিহার পুলিশের সঙ্গে সাহায্য চেয়ে পড়ে তাদের সন্ধান জানার চেষ্টা চালাচ্ছে এবং এই ধৃত দুজনকে পুলিশ গ্রেপ্তার করে বেশ কিছু সোনা উদ্ধার করেছে, ম্যাগাজিন উদ্ধার করেছে, কার্তুজ উদ্ধার করেছে এবং যে গাড়ি লুট করে নিয়ে যাওয়া হয়েছিল মহিশিলা থেকে 4 চাকা গাড়ি, সেই 4 চাকা গাড়িও উদ্ধার করেছে এবং পুলিশ এখন প্রাথমিক পর্যায়ে রয়েছে। 5 জন এখনো নিখোঁজ, তাদের খোঁজেই তল্লাশি শুরু করেছে পুলিশ। অন্যদিকে বিহার পুলিশের সাহায্য নিচ্ছে, সিসি ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। নমস্কার, ঠিক দুপুর 1টা নিউজ 18 বাংলায় খবর দিন নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি তমশ্রী। শুরুতেই পার্ক স্ট্রিটের ছবিটা দেখাবো আপনাদের। পার্ক স্ট্রিটে ফের বিধ্বংসী আগুন, যে ছবি আপনারা দেখছেন, 4 তলার যে রেস্তোরাঁ, সেই রেস্তোরাঁ থেকে আগুন লাগে এমনটাই স্থানীয়রা তারা দাবি করছে। পার্ক স্ট্রিটে ফের বিধ্বংসী অগ্নিকাণ্ড, 4 তলায় আগুন এবং 19টি ইঞ্জিন দমকলের কাজ করছে। সরাসরি চলে যাব, বিশ্বজিৎ শাহ রয়েছে আমার সঙ্গে, বিশ্বজিতের সঙ্গে কথা বলবো। বিশ্বজিৎ, তার আগে সেই ছবিটা দেখাচ্ছে আপনাদের। পার্ক স্ট্রিটে ফের বিধ্বংসী অগ্নিকাণ্ড, 4 তলার রেস্তোরাঁ থেকেই বিপর্যয় বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। সাদা ধোঁয়ায় ঢেকেছে অফিস পাড়া। আজ মঙ্গলবার, সেকেন্ড দিন, অর্থাৎ সপ্তাহের দ্বিতীয় দিন। আর দ্বিতীয় দিনে যে ছবি আপনারা দেখছেন পার্ক স্ট্রিটে, কি বলছেন প্রত্যক্ষদর্শীরা? প্রথমে শোনাবো আপনাদের। কি বিল্ডিং 1000 BC, নিচে রেস্টুরেন্ট আছে, ক্যাফে আছে, উপর কি হচ্ছে নোবডি নোজ, বাট 1000 BC ओनर बोलते रबड़ আছে ऊपर, रबर रबर से और आग बढ़ रही है। वी आर नेक्स्ट डोर, वी आर सो मच वरीड अबाउट अस। পার্ক স্ট্রিটে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে পৌঁছন ডিসি সাউথ, তার বক্তব্য শোনাবো আপনাদের। কি কারণে আগুন, টোটাল 15টা ফায়ার টেন্ডার এখানে এসছে এবং সবাই কাজ করছেন এবং ফায়ার ব্রিগেড হ্যাজ ডান অ্যান এক্সেলেন্ট জব এবং সেই জন্য কিন্তু এখনো পর্যন্ত ভেতরে কেউ আটকে নেই। নোবডি হ্যাজ বিন ট্র্যাপড ইনসাইড, কারুর সেরকম কোনো মেজর ইনজুরি হয়নি এবং সেই হিসেবে দেখতে গেলে এর ভেতরে যে আটকে থাকা 4টে গ্যাস সিলিন্ডার, সেটাও কিন্তু আমাদের পুলিশের একজন এএসআই তিনি অত্যন্ত সাহসিকতার সঙ্গে সেগুলোকে বার করে দিয়েছেন, যার ফলে ফার্দার ফায়ার ব্রেকআউটের কোনো সম্ভাবনা নেই। আগুন এখন মোটামুটি নিয়ন্ত্রণে আছে, বাইরে থেকে ফ্লেম দেখা যাচ্ছে না। স্টেপ বাই স্টেপ পুরো আগুনটাকে কিন্তু বন্ধ করা হবে। ফরেন্সিকের মাধ্যমে কিভাবে আগুন লেগেছে, ভেতরে রেস্টুরেন্ট ছিল, অর্থাৎ রেস্তোরাঁ থেকে আগুন লেগেছে এমনটাই বললেন ডিসি সাউথ। যে বক্তব্য আপনাদের শোনালাম, পার্ক স্ট্রিটে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ঘটনাস্থল থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ শাহ রয়েছে, বিশ্বজিতের সঙ্গে কথা বলবো। বিশ্বজিৎ, এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি? আগুন কি সম্পূর্ণ নিয়ন্ত্রণে? কটা ইঞ্জিন মোট কাজ করছে? দেখো, আগুন অ্যারেস্ট হলেও একেবারে সম্পূর্ণ নিয়ন্ত্রণে এমনটা বলা যাবে না, কারণ মাঝে মাঝেই কালো ধোঁয়ায় ভরে যাচ্ছে। আমরা সেই ছবিটাই একবার দেখাবো যে এই যে রেস্তোরাঁ, এই রেস্তোরাঁর দ্বিতীয় তল রয়েছে, তৃতীয় তলে যেখানে একেবারে পুরোটাই টিনের আচ্ছাদন এবং এই যে উপরের যে কনস্ট্রাকশন, সেই উপরের কনস্ট্রাকশনেই কোনো একটা নির্মাণ কাজ হচ্ছিল এবং সেখান থেকেই আগুন লেগে যায় বলে প্রাথমিকভাবে ধারণা। এখনো পর্যন্ত দমকল রয়েছে, দমকলের আধিকারিকরা রয়েছেন এবং যে এক এক করে যে 19টা দমকল এসছে, দমকলের ইঞ্জিন এসছে এবং সেই দমকলের এখনও অনেকগুলি ইঞ্জিন রয়েছে এবং আমরা যদি দেখি যে তাহলে আশেপাশে এখনও ধোঁয়া, কালো কালো ধোঁয়া বেরোতে দেখা যাচ্ছে। আমরা একটু ওপরের দিকে দেখলেই দেখবো যে এই যে কনস্ট্রাকশন, তার যে বাইরে অর্থাৎ ডান দিকে, বাঁ দিকে এবং পেছনের দিকে
পুরোপুরি লম্বা এই কনস্ট্রাকশন এবং দোতলার ওপরে যে অংশটা নির্মাণ করা হয়েছে সেটি পুরোপুরিভাবে টিনের আচ্ছাদন এবং পুরোপুরিভাবে ঘেরা। আর তার ফলে এই ফায়ার ফাইটিংয়ে বেশ অসুবিধার মধ্যে পড়তে হয় প্রাথমিকভাবে ফায়ার ফাইটিংয়ে, এবং এই মুহূর্তেও আমরা দেখছি যে আগুন অ্যারেস্ট করা গেলেও সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ আনতে এখনো পারা অর্থাৎ যায়নি। কারণ বিশ্বজিৎ, এখনো পর্যন্ত আগুন অ্যারেস্ট হয়েছে কিন্তু সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসেনি। বেশ কিছু জায়গায় এখনো ধোঁয়া বের হচ্ছে, পকেট ফায়ার রয়েছে। আর বহুতলের উপর এই যে নির্মাণ, এই টিনের নির্মাণেই কিন্তু প্রশ্ন উঠছে, কারণ পার্ক স্ট্রিটের আগুনে ফের প্রশ্নে নজরদারি। পার্ক স্ট্রিটের আগুনে ফের প্রশ্নে নজরদারি, বারবার নিষেধাজ্ঞা সত্ত্বেও অবৈধ নির্মাণ। সরাসরি চলে যাব, বিশ্বজিৎ শাহ রয়েছে আমার সঙ্গে, বিশ্বজিতের সঙ্গে কথা বলবো। বিশ্বজিৎ, যে বিষয়টা তোমার কাছে জানতে চাইবো যে এই যে টিনের নির্মাণ, এই টিনের নির্মাণে আজ আগুন লাগলো বলে প্রকাশ্যে আসলো, এর আগে কি জানা ছিল না যেখানে একটা টিনের নির্মাণ রয়েছে এরকম একটা বহুতলের উপরে? দেখো, তোমাকে এই যে বিল্ডিংটা, তার যে প্রকৃতি, সেই যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটা একবার দেখাবো। যে নিচু তলায় একটি রেস্তোরাঁ রয়েছে এবং ওপরের তলাতেও একটি রেস্তোরাঁ রয়েছে, অর্থাৎ নিচের যে ফ্লোর রয়েছে সেখানে একটি রেস্তোরাঁ যেটি এখনও চালু আছে, এবং ওপরের যে ফ্লোরে যে রেস্তোরাঁ যেটি একেবারে দোতলার ওপরে পুরোটাই টিন দিয়ে ঘেরা, সেই রেস্তোরাঁ বেশ কয়েক মাস হলো বন্ধ রয়েছে। কারণ এক্সাইজের সঙ্গে, ডিপার্টমেন্টের সঙ্গে কোনো একটা যে আইনি কোনো ব্যবস্থার জন্য এটি বন্ধ রয়েছে। কিন্তু তার থেকেও বড় প্রশ্ন যে এখানে এভাবে রেস্তোরাঁ তৈরি হলো, অর্থাৎ দোতলা পর্যন্ত যে নির্মাণ, সেই নির্মাণ যে নকশা সাধারণত পুরসভাগুলো অ্যালাউ করে সেই ধরনের নকশা রয়েছে, কিন্তু তারপরে যে কনস্ট্রাকশন সেখানে একেবারে পুরো টিনের যে কনস্ট্রাকশন, সেই নির্মাণ নিয়ে প্রশ্ন আছে। যে আমরা কলকাতা পুরসভার যারা আধিকারিক এখানে তদন্তে রয়েছেন এসেছিলেন, তাদের সঙ্গে কথা বলেছি, যদিও তারা ক্যামেরার সামনে আসতে চাননি, কিন্তু এই যে বিল্ডিং সেটি বহু পুরনো, সেভাবেই চলে আসছে, এভাবেই তারা বললেন। অর্থাৎ এটি আইনি না বেআইনি সেই ব্যাপারে তারা মুখ খুলতে নারাজ। অর্থাৎ এই যে বিষয়টা, অর্থাৎ দীর্ঘদিন ধরে নির্মাণ নিয়ে একটা প্রশ্ন কিন্তু উঠে গেল। বিশ্বজিৎ, তুমি পরিস্থিতির উপর নজর রাখো, পরবর্তীতে আরো আপডেট নেব তোমার কাছ থেকে। উনি যে নিয়ে আছে সে বলতে পারবে, আমি তো ছিলাম না, আমি বাইরে ছিলাম না, বিদেশে। ফার্স্ট ফ্লোরে কিছু নেই, ওটা আমারই না, 3টে তলা। ও তো ওখানে কাজ করবে, বানাবে। ওখানে কি রেস্টুরেন্ট ওপরে কি বানাবার চেষ্টা করছিল, ফাঁকা ছিল, সব কাজ হচ্ছিল, ও বানাবে এখানে হচ্ছিল। ওই মিস্ত্রিদের যে কাজে আমার মনে হচ্ছে কিছু হয়েছে। ভেতর থেকে এতটা আগুন আসছে কেন? রাবার থেকে। রাবার? হ্যাঁ। রাবার কেন? কি হয় কি রাবার নিয়ে লাগাচ্ছিল সে আমি বলতে পারবো না, ওনাকেই জিজ্ঞেস করবো। ডেকোরেশনের জন্য রাবার? হ্যাঁ। দমকল মন্ত্রী সুজিত বসুর দাবি নজরদারির দায়িত্ব পুরসভার, কিন্তু বিল্ডিং বিভাগের উপরেই দায় চাপাচ্ছে আবার কাউন্সিলর। শোনাবো তাদের বক্তব্য। ফায়ার ব্রিগেড এবং পুলিশ দুর্ধর্ষ কাজ করেছে, দুটো ডিপার্টমেন্টই দারুণ কাজ করেছে। ফায়ার ইজ টোটালি আন্ডার কন্ট্রোল নাও, এভরিথিং ইজ ফাইন, ভিতরে কেউ ছিল না। দিস আর জাস্ট রেস্টুরেন্টস। পুলিশ এবং ফায়ার ব্রিগেড ওনারা ইনভেস্টিগেশন করবেন। এগুলো দেখতে পাচ্ছি স্ট্রাকচার, ওগুলোর কি অনুমতি রয়েছে? সেটা দেখুন, এটা বিল্ডিং ডিপার্টমেন্ট বলতে পারবেন, এটা অনেক দিনের এরকম আছে, সো বিল্ডিং ডিপার্টমেন্ট এই ডিটেলস গুলো বলতে পারবে। ব্যবস্থা নেবেন আইনত? আইনত আমাদের যা ব্যবস্থা আছে সেটা নেবো, বাদ বাকি কর্পোরেশনেরও পার্ট আছে, কেননা বিল্ডিং সেকশন তো আমরা দেখি না, বিল্ডিংটা দেখে হচ্ছে আপনার কর্পোরেশন। আমাদের কাজ হচ্ছে ফায়ারের দিক থেকে যা যা জিনিসগুলো আছে আমরা সেটা দেখি। থ্যাংক ইউ।